নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর এই অনুষ্ঠান সন্দীপ শাস্ত্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত জানাবো সন্দীপ। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। একদম অনুষ্ঠানের শুরুতে একটা কথাই বলবো যে যত দিন যাচ্ছে তত মানুষ দেখার অভিজ্ঞতা সন্দীপের বাড়ছে, সমস্যার সমাধান করার অভিজ্ঞতা সন্দীপের বাড়ছে এবং খুব ক্রিটিক্যাল সমস্যাকেও সন্দীপ কিন্তু খুব সহজে সমাধান করতে পারে। তার কারণ প্র্যাকটিস মানুষকে অন্য জায়গায় নিয়ে যায়। একদম, এটা আমি ভীষণ বিশ্বাস করি। যত বেশি তুমি অভ্যেস করবে তত তোমার মানে কোয়ালিটি বাড়বে। পুঁথিগত জ্ঞান থেকে মানে প্র্যাকটিক্যাল জ্ঞানটা অনেক বেশি। এবং তুমি যেটা বললে না যে খুব সমস্যা, জটিল সমস্যা, এরকম অনেকগুলো কেস আমাদের কাছে এসছে, আমার কাছে এসছে, যেগুলো খুব জটিল সমস্যা অনেক দিনের। যেমন ধরো তোমার সাকসেস পাচ্ছে না সন্তানের দিক থেকে, সেটা মেডিকেলি কোনো ফল্ট নেই, অ্যাস্ট্রোলজিক্যাল ফল্ট ছিল মেডিকেল। আমি সব কিছুই যখন হেলথের দিক থেকে কোনো জিনিস আসে আমার কাছে, তখন আমি সবসময় বলি যে এটা লজিক্যালি চিন্তা করবেন, আগে আপনারা মেডিকেলি ট্রিটমেন্ট করুন, তার ট্রিটমেন্টের কাগজপত্র আমাকে দেখান, তারপরে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট করব। ঠিক সেরকমভাবে পড়াশোনার দিক থেকেও সেগুলো হয়। কয়েকটা বাচ্চার ক্ষেত্রে আমি বলবো স্পেশালি, কারণ যেহেতু এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা মরশুম চলছে, বাচ্চাদের ক্ষেত্রে একটা সময় আপনারা ফিল করবেন যেটা হচ্ছে ঠিক ক্লাস 7-8-এর পর অনেক আত্মীয়ের সাথে ওরা মিশতে পারছে না, একদম ঘরে বন্দি করে রাখছে নিজেকে, একটু ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে এবং সবসময় অন্ধকার বা একটু নিজের ঘরের মধ্যে বন্ধ রেখে সবসময় মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে নিজেকে রেখে দিয়েছে। সেই ধরনের বাচ্চাদের কিন্তু সবসময় এটা চরিত্রগত চেঞ্জেস নয়, এটা কিন্তু গ্রহগত চেঞ্জেস। এবং শনি এবং কেতু যদি তোমার ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটবে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে, বিশেষ করে এটা আমি ছেলেদের ক্ষেত্রে দেখেছি, মেয়েদের ক্ষেত্রেও হয়, যে ছোট ছোট বাচ্চা বা তুমি বাড়ির বড়দেরকেও দেখবে বাথরুমে গিয়ে স্নান করার পর প্রচণ্ড বাথরুমটা নোংরা করে আসছে। এবং এটা কিন্তু রাহুর প্রভাব, এটা জানবেন। এটা দিনের পর দিন বাড়তে থাকবে। পায়ের নখের মধ্যে যদি ময়লা জমে, সেটাও কিন্তু রাহুর প্রভাব, রাহুর কুপ্রভাব। এই শারীরিক বৈশিষ্ট্যগুলো দেখলে প্রত্যেকটা গ্রহ আমাদের শরীরের মধ্যে কিন্তু বৈশিষ্ট্য অনুযায়ী আসে। আচ্ছা, আজকে আমাদের যে এটা আলোচনা আমরা রাখার চেষ্টা করব, সেটা আমি আগের দিনে আমরা আলোচনা করতে করতে ঠিক হয়েছিল যে শনির সাড়ে সাথী। এই যে শনির সাড়ে সাথী শব্দটা শুনলে একটু একটা ভয় লাগে, এবং এই মুহূর্তে ধরো বৃষ, মিথুন তারাও আতঙ্কিত, যার কদিন পরে আমাদেরও সাড়ে সাথী শুরু হবে, মিথুন রাশি আমার নিজেরও। তো এই যে শনির সাড়ে সাথী মানুষের জীবনে কি আনে, মানে সত্যি কি সবটাই ভয়াবহতা, কি বা এটা কি কোনো শিক্ষা দেয় আমাদের? অবশ্যই শিক্ষা দেয় দিদি। তোমাকে আমি আগের দিনও বলছিলাম, একটা পূর্ণ যারা ধরো ন্যাচারাল লাইফে যারা ডেথ হয়, ঠিক আছে, ঠিক আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে গড় আয়ু এখন 72। তো 72 পর্যন্ত বা 72 ঊর্ধ্বে যাদের মৃত্যু হচ্ছে, তারা তাদের জীবনে 3বার সাড়ে সাথী পাবে 30 বছর পর পর। তো এই 3বার সাড়ে সাথী কিন্তু 3 রকম ফল দেবে। মানে তোমার বয়সের তোমার সাড়ে সাথীর ফল একটা 12 বছর, 14 বছর, 16 বছর ছেলে বা মেয়েকে সেই ফলটা কিন্তু এক দেবে না। শনির সাড়ে সাথীর কথার অর্থ, শনির সাড়ে সাথী কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে শনির সাড়ে সাথী শিক্ষা। একটা মানুষকে শিখিয়ে দেয় যে কে তোমার অ্যাকচুয়াল আপনজন, কে তোমার শত্রু। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ধরো আমরা অর্থনৈতিক রোজগার এখন প্রত্যেকটা মানুষ করছে, এবং সেই রোজগার করে কিছু এক্সট্রা খরচ, যেমন একটা সময় ছিল শুধুমাত্র পুজোর সময় জুতো কেনা হবে, পুজোর সময় জামা কাপড় কেনা হবে, এখন তো আর সেটা নেই। এখন তো মাসে মাসে প্রায় সপ্তাহ চলছে, শপিং মলগুলো এতটাই আমাদের আশেপাশে এখন হাতের মুঠোয় চলে এসছে, অনলাইন শপিংও আমরা করছি। সুতরাং এই যে এক্সেসিভ কিছু খরচ, যে খরচটা করাটা আপনার হয়তো প্রয়োজন নেই, আপনি সাড়ে সারিতে বুঝতে পারবেন যে আপনি কত বড় ক্ষতি করেছেন, কারণ অর্থ কষ্ট আপনাকে ভোগাবে। খুব সুন্দর জায়গায়, স্টেবল জায়গায় তুমি চাকরি করছো অনেক বছর ধরে, হঠাৎ করে চাকরি চলে যেতে পারে সাড়ে সাতির জন্য, গোপন শত্রুতা আসতে পারে, এবং সেই শত্রুতা আপনার কাছে অনেক দিন ধরে শত্রুতা আপনার জন্য বা আপনার পেছনে করছিল আপনার নামে, যেটা সাড়ে সাতিতে ফল প্রকাশ দেবে। কারণ সাড়ে সাতি শনি হচ্ছে কর্মফলদাতা। অ্যাকচুয়ালি তুমি যা যা কর্ম করেছো, ধরো তোমার এখন বর্তমান যা বয়স চলছে সেই অনুযায়ী মিথুন রাশির যখন সাড়ে সাতি ঢুকবে, সেই সময় তুমি এতদিন যা কর্ম করেছো তার ফলটা তুমি পাবে। যদি তোমার কর্ম সু থাকে তুমি সুফল পাবে, যদি কু থাকে কুফল পাবে। এবারে কি হয়, আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক ভুল করে থাকি, তো সেই ভুলগুলোরও তো ফল আমাকে ভোগ করতে হবে। তাহলে আমি কি করে এটাকে ট্রান্সফার করতে পারবো ভালো কর্মে, সেটার জন্য আমি কিছু টোটকা বলছি। যেমন আমরা বলি কি যে শনিকে দেবতা হিসেবে আশীর্বাদ কে দিয়েছিলেন? একমাত্র শিব দিয়েছিলেন, এবং শনির পরম বন্ধু ছিলেন হনুমান।
সুতরাং শিবের প্রচণ্ড পরিমাণে পুজো করা, স্পেশালি কি হয়, আমরা সবাই জানি যে শিবের পুজো মানে সোমবার করতে হয়, কিন্তু শনির দশা, শনির সাড়ে সাথী, শনির ধাইয়া যাদের চলছে, আমি বলি বিশেষ করে শনিবার দিন শিব পুজো করতে। শিব একটুতেই সন্তুষ্ট, আপনি আপনার মনের মতন করে পুজো করুন শিবকে, শিবলিঙ্গেতে জল দিন, দেখবেন আপনি অনেকটা বেটার ফল পাবেন, পজিটিভ এনার্জি পাবেন। 2 নম্বর সেটা হচ্ছে তোমার হনুমান চালিসা রোজ জপ করতে হবে, এবং যদি সময় না পাওয়া যায় তাহলে মঙ্গল শনিবার করতে হবে। যদি সেই সময়টাও আপনার হাতে আসছে না, আপনি অফিস যাওয়ার টাইমে বা বাড়িতে ঘুম থেকে উঠে আপনার যাবতীয় কাজ করার টাইমে আপনি বক্সে চালিয়ে দিন, মোবাইলে শুনুন। তা তো শুনলেও বলে না যে শুনেও অনেক জিনিস ভালো হয়। চণ্ডী পাঠ কারোর বাড়িতে হলে আমরা সবসময় বলি চোং লাগিয়ে দাও, যত মানুষ শুনবে তত তোমার বাড়ির পজিটিভিটি বাড়বে। তো সেই রকম কিছু জিনিস শুনেও কিন্তু অনেক শান্তি। কীর্তন যেটা হয়, কীর্তন যিনি করেন, আমরা কিন্তু শুনে বিষ্ণুকে একটা উপলব্ধি করতে পারি। ঠিক সেই রকমভাবে শনির সাড়ে সাথী হচ্ছে এটা একটা জায়গা, এটা একটা টোটকা। এছাড়াও গরিব মানুষদের, গরিব দুঃখীদেরকে চেষ্টা করবেন খাবার খাওয়ানোর, অর্থ না দিয়ে তাদের খাদ্য দান করুন। আপনার ব্যবহার খুব ভালো রাখবেন, রূঢ় ব্যবহার করবেন না, অ্যাটিটিউড দেখাবেন না, অহংকার দেখাবেন না, কারণ এই অহংকারই কিন্তু পতনের কারণ হবে শনির সাড়ে সাথীতে। যতটা আপনি ফুলে পেঁপে ঢোল হয়ে উঠেছেন এখন এই মুহূর্তে, সাড়ে সাথী কিন্তু আপনাকে মাটির তলায় ঢুকিয়ে দিতে পারে, আপনার চলতি ব্যবসা ডুবিয়ে দিতে পারে, আপনার সরকারি চাকরিতেও আপনার কিন্তু লাল কালি চলে আসতে পারে, আইনি জটিলতায় জড়িয়ে দেয়, যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা, যাদের বিয়ে হয়ে গেছে ম্যারেড লাইফে সমস্যা, এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে। সন্তান যাদের আসছে না তাদের সন্তান আসতে বাধা, সন্তান এই পিরিয়ডে সন্তান এলেও সেই সন্তানের শারীরিক জায়গা থেকেও ডিস্টারবেন্স আসতে পারে। সুতরাং অনেকগুলো দিক রয়েছে, আমরা আরেকটু আলোচনা করব ডেফিনেটলি। একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো ম্যাডাম, আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে কে বলছেন, একটু জোরে বলবেন। সন্দীপ পাল, আমার নাম সন্দীপ পাল বলছি। সন্দীপ, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে জানতে চাই। ত্রিপুরার কোথা থেকে ফোন করেছেন? ত্রিপুরা আগরতলা থেকে। ডেট অফ বার্থ বলুন। 26/10/1998। 1998। সময়? হ্যাঁ, সময় 6:30 AM। সকাল 6:30। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম? আগরতলা? না, অমরপুর জায়গা, অমরপুর। সোমবার ছিল তাই তো? হ্যাঁ, সোমবার। তুলা লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ তোমার জানা ছিল? ঠিক। বেশ, বৃহস্পতি এবং শনি দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। বৃহস্পতি কেতু যুক্ত হয়ে একটা গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করেছে তোমার চাটে, এবং তার থেকে বড় ব্যাপার একাদশ স্থানে মঙ্গল রাহু যুক্ত হয়ে একটা অঙ্গারক দোষ সৃষ্টি করেছে। রাশির ওপর বর্তমান শনির ধাইয়া চলছে এবং শনি ভঙ্গ একটি কালসর্প দোষ রয়েছে। এই যে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ, চতুর্থ এবং পঞ্চমপতি শনি সপ্তম স্থানে নিচস্থ হয়ে গেছে, যেটার কারণে তোমার উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যা রয়েছে। খুব বেশি হায়ার এডুকেশন হবে না, এবং হলেও খুব নর্মাল স্তরের একটা এডুকেশন হবে, যেমন আপ টু গ্র্যাজুয়েশন, কারণ গ্র্যাজুয়েশন পর্যন্ত অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আমরা বলি বেসিক এডুকেশন। উচ্চ শিক্ষায় বাধা রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রেও সমস্যা একইভাবে, কারণ একাদশ স্থান মানে যেটা আমাদের প্রাপ্তির জায়গা, যেটা সাকসেসের জায়গা, সেখানে মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, বারবার তোমার সাকসেস বা অর্থনৈতিক রোজগারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। এবং শনিভঙ্গ কালসর্পদোষ তোমার ক্যারিয়ার স্টাবলিশমেন্ট, পাশাপাশি তোমার বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা ক্রিয়েট হবে। শেয়ার করো এবারে। একটু বলুন এবার আপনি। মানে আমি আমার এই দিক সম্পর্কে জানতে চাইছি। কি নিয়ে? ক্যারিয়ার, গভর্নমেন্ট জব। তুমি কি করছো এখন? এখন টিউশন করছি। পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। গ্রাজুয়েশন কমপ্লিট করে হায়ার স্টাডি কিছু করোনি তাই তো? হ্যাঁ করেছি, বিএড করেছি। বিএড করেছো? বিএড তো প্রফেশনাল কোর্স। আমি তোমাকে হায়ার স্টাডি মানে হচ্ছে মাস্টার্স, পিএইচডি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলাম। বিএড করা এটা একটা প্রফেশনাল কোর্স বলা হয়, এটা হায়ার এডুকেশনের মধ্যে পড়ে না, ঠিক আছে? এবার বিএড করেছো মানে তুমি সরকারি চাকরিরই চেষ্টা করবে বা টিচিং ওরিয়েন্টেড চাকরির চেষ্টা করছো তাই তো? কিন্তু এতগুলো বাধা থাকলে পাবে কি করে? তোমাকে তো বাধাগুলো আগে কাটাতে হবে। তোমার এখন যে যোগটা চলছে, তুমি আমার কাছে একদম শেষ সময়ে ফোন করেছো, কারণ তোমার কর্মযোগটাই রয়েছে জুন 2026 পর্যন্ত, মানে এই তো এসে গেল একদম, আর 4 মাস। এবার 4 মাসের মধ্যে তোমাদের ওখানকার যে রাজ্য সরকার রয়েছে সেখানে কি কোনো রকম এসএসসি বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জিআরবিটি আছে, বিভিন্ন রকম এক্সাম আছে। হ্যাঁ, বিভিন্ন রকম এক্সাম আছে।
বিভিন্ন রকম জুন মাস পর্যন্ত যা যা এক্সাম আছে তোমার বয়স তোমার যোগ্যতা অনুযায়ী সবগুলোই তুমি অ্যাপ্লাই করো, যদি পেয়ে যাও খুব ভালো। আর ইমিডিয়েটলি, কারণ যেহেতু আমি ইমিডিয়েটলি আগরতলা যেতে পারছি না, আমার আগরতলা যেতে লাগবে হচ্ছে এপ্রিল মাসে তুমি আমাকে দেখাতে পারো ফিজিক্যালি, অথবা তুমি এখন ইমিডিয়েটলি কনসালটেন্সি করতে পারো অনলাইনে। হ্যাঁ, কেন কি তোমার প্রতিকারটা আমার ইমিডিয়েট দেওয়া দরকার। এই যে কালসর্প দোষ বললাম, ধাইয়া বললাম, শনির ধাইয়া বললাম, অঙ্গারক দোষ বললাম, এগুলো যদি না কাটানো হয় তাহলে তুমি কিন্তু কখনোই স্টেবল জব পাবে না। বোঝাতে পারলাম? আচ্ছা, পাবো তো? না, যোগ আছে তো? যোগ থাকলে কি হবে, বাধার তো সৃষ্টি হচ্ছে। যোগ তো ধরো আগেও দেখা ছিল। গেল যে আমার যোগ রয়েছে, আমি দেখো নাসিক নিয়ে দিদি অ্যানাউন্সমেন্ট করলেন, আমি 26 তারিখে মুম্বাই যাচ্ছি, তো আমি কিসে যাব? আমি ফ্লাইটে যাব। এবার ফ্লাইটটাই ক্যান্সেল হয়ে গেল, আমি সেজে গুজে বেশ ফ্লাইটে এয়ারপোর্টে গিয়ে বসে রইলাম, গিয়ে দেখলাম ফ্লাইট ক্যান্সেল, আমি যাবো কি করে? তখন তো আমি ট্রেনও পাবো না আর ফ্লাইটও পাবো না। তার মানে কি হচ্ছে, আমার যোগ রয়েছে, আমি নিজে ইচ্ছে হয়েছে, তুমি নিজে চেষ্টা করছো গভর্নমেন্ট সার্ভিসের ভ্যাকেন্সিসগুলো রয়েছে, তুমি অ্যাপ্লাইও করছো, পরীক্ষাও দিচ্ছ, কিন্তু পাচ্ছ না, দোরগোড়ায় গিয়ে আটকে যাচ্ছে। কালসর্পর ক্যারেক্টার, ভাত মাখা রয়েছে, মুখে দিতে পারছি না, সেটাই হচ্ছে তোমার কাজ, দোরগোড়ায় গিয়ে আটকে যাবে। অবশ্যই এটার প্রতিকার করা, আগে প্রতিকারের ব্যাপারটা ভাবো, তারপরে চাকরির ব্যাপারটা ভাবে। ধন্যবাদ, সঙ্গে থাকো। ধন্যবাদ। আমি একটু জানিয়ে দিই, আগামী 23 তারিখ 23শে ফেব্রুয়ারি আলিপুরদুয়ার, 26শে ফেব্রুয়ারি কোচবিহার, 25শে ফেব্রুয়ারি শিলিগুড়ি, তারপর 24শে ফেব্রুয়ারি কোচবিহার, মার্জনা করবেন। 23 তারিখ আলিপুরদুয়ার, 24 তারিখ কোচবিহার, 25 তারিখ শিলিগুড়ি, 27 তারিখ হচ্ছে নাসিক। একটু আগে নাসিকের কথা হচ্ছিল, একদম। আর আমি নাসিক নিয়ে আরও কিছু প্রশ্ন তোমাকে করব। 5ই মার্চ পাবেন হচ্ছে ব্যারাকপুর, 6ই মার্চ দুর্গাপুর, 7ই মার্চ পাচ্ছেন হাওড়াতে, 8ই মার্চ হচ্ছে রামপুরহাট, তার পরবর্তী 9ই মার্চ বালুরঘাট, আর তার পরবর্তী 11ই মার্চ বাঁকুড়া, 12ই মার্চ পাচ্ছেন আসানসোল, 13ই মার্চ সিউড়ি, 14ই মার্চ হাজরাতে পাচ্ছেন, কলকাতার হাজরাতে 14ই মার্চ, এবং 15ই মার্চ পাচ্ছেন বর্ধমান, 16ই মার্চ বোলপুর, 17ই মার্চ অন্ডালে পেয়ে যাচ্ছেন। আর ফোন নাম্বার তো যাচ্ছে স্ক্রিনে, 9932337820 এবং 9851815653, এই নাম্বার, আরও কিছু নাম্বার রয়েছে। যেটা আমরা আলোচনা করছিলাম শনির 7.5 এবং সেখানে দাঁড়িয়ে নাসিক, এই যে যাদের 7.5 চলছে, প্রতিকার করে উঠতে পারেনি, তারা কিভাবে যোগাযোগ করবেন? কারণ নাসিকে আমরা সবাই জানি যে 7.5 একটা একদম 7.5 কালসর্প, দারুণ প্রতিকার হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবং নাসিকেই রয়েছে শনি সিঙ্গাপুর বলে একটা জায়গা, যেখানে ভারতবর্ষের একমাত্র শনি মন্দির, এবং ওখানেও শনি 7.5 তুমি যদি 3টে ফেজ হয় 7.5, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, লাস্ট ফেজ, প্রথম আড়াই, মিডিল আড়াই, লাস্ট আড়াই। তোমার সময় আমি তোমাকে অ্যাডভাইস দিয়ে রাখছি, ফার্স্ট আড়াই যখন হবে একবার গিয়ে অবশ্যই ওখানে তেল এবং তিল দান করে আসবে, এবং এটা প্রতি 2.5 বছর পর পর একবার করে যেও, 3বার 3টে ফেজে দর্শন করা উচিত, খুব ভালো এটা ফল দেয়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যেহেতু আমি বললাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জ্যোতির্লিঙ্গ, আমরা 3টে শক্তিকে এক জায়গায় পাচ্ছি, তো আপনার জীবনের বিভিন্ন রকমের সমস্যা, যেমন সেটা কালসর্প হতে পারে, বিভিন্ন ধরনের বীজযোগগুলোর কথা আমরা বলি, গ্রহণ দোষের কথা আমরা বলি, দারিদ্র্য যোগ বা দাহ্য যোগের কথা আমরা বলি, গুরুচণ্ডাল দোষের কথা আমরা বলি, মাঙ্গলিক দোষ, যের কারণে বিয়েতে বাধা আসছে, বিয়ে হচ্ছে না, বিবাহিত লাইফ নিয়ে সমস্যা হচ্ছে, এই সব কিছু প্রতিকার প্রতিবিধান কিন্তু ওখান থেকে করা হয়, এবং স্পেশালি আমি ওখানে করি। তাই এবারে চেম্বারটাও আমি রেখেছি, বিভিন্ন মানুষের প্রতিকার প্রতিবিধানের জন্য যাওয়া হচ্ছে, যারা খুব ইমিডিয়েট যোগাযোগ করতে চাইছেন, যারা খুব ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা অনলাইনের মাধ্যমে করুন। কারণ একমাত্র নাসিক যাওয়ার আগে আমার 3টে চেম্বারই রয়েছে নর্থ বেঙ্গলের, আলিপুরদুয়ার, কুচবিহার আর শিলিগুড়ি। তো এই 3টে চেম্বারের তো দর্শকদের বা ক্লায়েন্টদের আমি দেখে আমি তার প্রতিকার প্রতিবিধানের পথ বেছে দেবো, কিন্তু যারা আসতে পারছেন না, যারা করাতে চাইছেন, তারা যোগাযোগ করতে পারে। একদম অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন, হেল্পলাইন নাম্বার রয়েছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি কুমকুম সাধু বলছি। আরেকবার বলবেন কে বলছেন, আমরা শুনতে পেলাম না। কুমকুম সাধু বলছি, পূর্ব বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার একটা পিসিমায়ের ছেলে এসেছিল। আচ্ছা আচ্ছা, ভালো আছে বিয়ের জন্য। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থ? 31/10/1995। 31/10/1995। সময়? রাত্রি 2:10। রাত 2:10। কোথায় জন্ম? বর্ধমান। মানে এটা 30 পেরিয়ে 31 হচ্ছে তো? হ্যাঁ, 31, হ্যাঁ, ওটা ঠিক করা আছে। মানে সোমবার পেরিয়ে পরের দিনটা মঙ্গলবার হচ্ছিল?
হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার বেশ মঙ্গলবার। বেশ বেশ। ছেলের নামটা কি? ছেলের নাম অমরনাথ সাধু। অমরনাথ? হ্যাঁ অমরনাথ সাধু। অমরনাথ, আচ্ছা। মকর রাশি, সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ আপনার ছেলের, জানা ছিল? হ্যাঁ জানা ছিল, ওটা মকর রাশি জানতাম। আচ্ছা, শনি বক্রি অবস্থা। মকর রাশিও তো বললামই আমি। না, শনি- সিংহ লগ্ন, হ্যাঁ হ্যাঁ সিংহ লগ্ন বলে, ঠিক আছে। সিংহ লগ্ন মকর রাশি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ছেলের ক্ষেত্রে যে জায়গাটার সমস্যা, তৃতীয় স্থানে রবি এবং রাহু একত্রে এটা একটা গ্রহণদোষ সৃষ্টি করেছে। কেতু নবম স্থানে বসে রয়েছে এবং নবমপতি মঙ্গল শুক্রযুক্ত হয়ে 4th হাউসে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, যে কারণে কি হবে আপনার ছেলের ক্ষেত্রে, আপনার ছেলে ছোট থেকে প্রচণ্ড অলস এবং একটু ফাঁকিবাজ, কিন্তু বুদ্ধি আছে। মানে ফাঁকিবাজ কোন দিক থেকে বললাম, এই যে শ্রবণা নক্ষত্র, এটা খুব শুনতে ভালোবাসে, লিখতে খুব অবহেলা এদের মধ্যে, যে কারণে খুব চটজলদি কোনো কাজ হয়ে যাবে, এই ধরনের একটা অ্যাটিটিউড ওর মধ্যে থাকবে। তার সাথে হচ্ছে ওর টিচিং ওরিয়েন্টেড কোনো জায়গা ও খুব চয়েস করবে, কারণ হচ্ছে যে বললাম আরামপ্রিয়, তাই আরামপ্রিয় কাজই হচ্ছে টিচিংয়ের কাজ। একদম 10টা থেকে 5টা অবধি বা 4টে পর্যন্ত স্কুল করো এবং অঢেল ছুটি পাও, সেটা হচ্ছে একটা ঘটনা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার ছেলের স্থায়ী চাকরি এবং আপনার ছেলের বিয়ে, এই দুটো জায়গায় সমস্যা। স্থায়ী চাকরির সমস্যা ডিউ টু কেতু, আর বিয়ের প্রবলেম ডিউ টু মঙ্গল বা মাঙ্গলিক দোষ। এগুলোর প্রতিকার করাবেন। শুনবো আমি এবারে পড়াশোনাটা শুনবো। পড়াশোনা বিএসসি পাস করেছে, বোটানিতে অনার্স করেছে, আর এখন একটা স্কুলে প্রাটিচারের কাজই করছে। বিএড করা? হ্যাঁ বিএড করা। বেশ, তার মানে ওর স্কুল প্রফেশনটাই ওর পছন্দের, তাই তো? হ্যাঁ ওইটাই পছন্দ। আমি জানতে চাইছি যে মানে আরো মানে বেটার কিছু হবে না, মানে প্যারাটিচার তো কনফার্ম হবে কিনা এরকম একটা issue? প্যারা টিচার তো আমাদের কি রাজ্য সরকারের আন্ডারে আছে? হ্যাঁ তো রাজ্য সরকার তো কনফার্ম 60 বছর করেই দিয়েছে ওদেরকে, করে দেয়নি? হ্যাঁ করে দিয়েছে তো। হ্যাঁ, তাহলে মানে আপনি কি চাইছেন? আমি ওইটাও অল্প মাইনে দিচ্ছে তো, বেতন তো ঠিক দিচ্ছে না। না, বেতন ঠিক দিচ্ছে না তো। হ্যাঁ আমি তো বুঝলাম বেতন ঠিক দিচ্ছে না, তো আপনি চাইছেনটা কি সেটা আমাকে বলুন। বেতন বাড়াবে? না আমি চাইছি যে মানে পার্মানেন্ট কি হবে, বা পার্মানেন্ট কি করে হবে? এটাই তো পার্মানেন্ট হওয়ার তো কোনো যোগই নেই, করে দিয়েছে তো পার্মানেন্ট। ওদেরকে তো বলে এটাই পার্মানেন্ট। এই যে সিভিক ভলেন্টিয়ার বা এই যে আমাদের এসএসসি বা এই যে আশাকর্মী, এগুলো তো সবই তো এরকম ভাবে 60 বছর করে দিয়েছে, এটা তো সরকার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আর কি করে পার্মানেন্ট হবে? এবার আপনি যদি মনে করছেন যদি এসএসসি বেরোয় আপনার ছেলে ওটাতে বসতে পারবে, এবার এসএসসি বেরোনোর দিক থেকে রিসেন্টলি বোধহয় একটা এসএসসি বেরোলো, তো পরীক্ষা হলো, তো দেয়নি? হ্যাঁ পরীক্ষা দিয়েছিল। কেমন হয়েছিল পরীক্ষা রেজাল্ট? দিয়েছিল, খুব কম মার্জিনে মানে পাইনি। কেন পেলো না? কারণটা কি? আমি তো বললাম তার আগে, নবমে কেতু বসে রয়েছে। তো আপনাকে তো এখন করতে হবে কি, ছেলেকে পরিশ্রম করতে হবে। দেখুন আপনার ছেলের চার্ট বর্তমান সময়ে আমি বলবো, যদি ও চেষ্টা করে গভর্নমেন্ট সার্ভিসের ক্লারিক্যাল রিলেটেডগুলো একটু চেষ্টা করুক, সেটা ওর বয়স অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, সেন্ট্রাল হোক বা স্টেট হোক, দুটোই ট্রাই করুক। আর টিচিংয়ের জন্য হাতের একটা হাতিয়ার রয়েছে, ওর বিএড রয়েছে এবং প্যারা টিচিংও করছে। তাই এসএসসি ভবিষ্যৎ 38 ইয়ার্স পর্যন্ত যখন বেরোবে ও বসতে পারবে, ওর বয়স 30 ইয়ার পর্যন্ত, 38 পর্যন্ত, ঠিক আছে? এবারে আপনাকে কি করতে হবে, ওকে বলুন ক্লারিক্যালের জন্য একটু পড়াশোনাগুলো করতে, ওর হাতে অঢেল টাইম রয়েছে। আর একটু অলস কিন্তু আপনার ছেলে, এই মানসিকতা প্রতিকারটা তো প্রয়োজন। প্রতিকার অবশ্যই প্রয়োজন। প্রতিকার যতই পড়াশোনা করুক যাই করুক না কেন, এই গিটটা যদি না সরানো যায় না, একেবারেই না। নবমে কেতু কি করে জানো তো, মানে একেবারেই একটা ছেলেকে বা একটা মেয়েকে ক্যারিয়ার স্টাবলিশমেন্ট করার ক্ষেত্রে চরম সমস্যা সৃষ্টি করে এবং থাকে এটা 46 ইয়ার্স পর্যন্ত একটা মানুষের জীবনে। 46-এর পর আর কি পাবে? কিছুই পাবে না। এবং বিয়ের ক্ষেত্রেও সমস্যা। আপনি কি বিয়ে দিতে চাইছেন ছেলেকে? হ্যাঁ হলে তো দেবই। হ্যাঁ হলে দেবেন, কিন্তু ওই মেয়ের মা বা বাবা তো জিজ্ঞেস করবে ছেলের মাইনে কবে বাড়বে, কি করে দেবেন? একদম একদম। দেখুন আপনি একজন সাধারণ মা, তো আপনার মতন প্রশ্ন অনেক মায়ের রয়েছে এবং আমি আপনাদের মতো মানে এই ধরনের বয়সের ছেলেদের ভুঁড়ি ভুঁড়ি দেখি, ফলে প্রত্যেক মা বাবার কণ্ঠস্বরটা আমি জানি। তো আপনার এখন চিন্তা ছেলের মাইনে বাড়া, আর 2 নম্বর চিন্তা ছেলের সংসার করে দেওয়া, কারণ অলরেডি কিন্তু 31 হয়ে গেল ছেলে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিডিয়েট প্রতিকারটা করান, কারণ সময় যত পেরোবে সুযোগ তত কমবে কিন্তু। তাই সুযোগটাকে আর না কমিয়ে আপনি প্রতিবিধান করান। আপনার রিলেটিভ এসেছিল, কাজ পেয়েছে, আপনি শুনেছেন, শুনে ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না।
আপনি যখন রোগ ধরতে পেরেছেন, ওষুধটা না খাওয়ালে রোগটা কমবে না, রোগটা দিনের পর দিন ক্যান্সারে আকার ধারণ করবে। 15ই মার্চ বর্ধমানে চেম্বার রয়েছে, 15ই মার্চ বর্ধমান। একদম একদম। তো আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমার একটা প্রশ্ন, এই যে আমরা 7.5 নিয়ে কথা বলছি, ঢাইয়াও কতটা এফেক্ট দেয়? 7.5 7.5 বছর এফেক্ট দেয়, ঢাইয়া তোমাকে সেইটাই 2.5 বছর দেবে, মানে যেটা 7.5 বছর সেটাই 2.5 বছর। হ্যাঁ, কিন্তু ঢাইয়ার সময়টা বিশেষ করে শারীরিক অসুস্থতা ভীষণ হয়। একটা জিনিস আমরা দেখেছি, যেটা আমি এতদিন চেম্বার করে বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী বলছি, 7.5 ফার্স্ট টেস্টটাতে গুরুজন হানি হয় আমরা দেখেছি, কিন্তু ঢাইয়ার ক্ষেত্রে সেরকম গুরুজন হানি হওয়ার সম্ভাবনা নেই। তবে গুরুজনের কোনো রং ট্রিটমেন্ট হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে। একটা বাড়িতে কোনো ব্যক্তির, মানে ধরুন বাবা মা ছেলে মেয়ে 4 জন রয়েছে একটা ফ্যামিলিতে, বা বাবা মা ছেলে কিংবা মেয়ে 3 জন রয়েছে, কারোর একজনে যদি শনির 7.5 বাড়িতে চলে, প্রত্যেকে এফেক্টেড হবে। কিন্তু আচ্ছা, কেউ আছেন? নিয়ে নাও, নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি একটু মেয়ের সম্পর্কে জানবো। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? আমি ঠাকুরপুকুর থেকে বলছি। বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম রিয়া পাল। রিয়া। রিয়ার ডেট অফ বার্থ 26/5/97। 26/5/97। সময়টা শুনবো। সকাল 9:30। 11:30? 9:30। 9:30। আর জন্মস্থান কলকাতা? হাওড়া। হাওড়া। জন্মবার ছিল মানডে, মানে সোমবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন, ধনুরাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ আপনার মেয়ের জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। ধনুরাশির ধাইয়া চলছে কিন্তু বর্তমানে, এবং এই ধাইয়াটা বিশেষ করে, যে আমি কিছুক্ষণ আগেই ধাইয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই ধাইয়ার ফেসটা ওর ক্যারিয়ার স্টাবলিশমেন্টে খুব বাধা সৃষ্টি করবে। শনি কেতু শাপিত দোষ হয়ে বসে রয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ও রাশির ওপর ধাইয়া আর শাপিত দোষ, এই দুটোর স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে চরম সমস্যা ক্রিয়েট করবে। এই 4টা কিন্তু পিওরলি আর্টস এবং লিটারেচার ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে যদি ও পড়াশোনা করে, তাহলে উচ্চ শিক্ষার একটা জায়গা পাচ্ছি। যদি ও লিটারেচার রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ছে, তাহলে আমি অ্যাডভাইস করব রিসার্চ করাটা ওর জন্য বেটার হবে। শুনবো আমি। হ্যাঁ, মেয়ে এমএ কমপ্লিট হয়ে গেছে। ও পিএইচডি করতে যাচ্ছে, নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, সাবজেক্টটা কি ছিল? ও বাংলা ছিল। লিটারেচার নিয়ে একদম একদম ওকে পিএইচডির জন্যই চেষ্টা করতে বলুন, একদম ঠিকঠাক আছে। এবং লিটারেচার, ও বললো পিএইচডির জন্য নেট দেবে ও, তো নেটের জন্য কি প্রিপারেশন নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে। নেট তো একটা হলো না জানুয়ারিতে? হ্যাঁ, ও আগেও দিয়েছে, 2বার দিয়েছে, কিন্তু কিছু হচ্ছে না, তো সেই জন্যই আমি ফোনটা করলাম। এবার কেন হচ্ছে না, কারণটা আমি দিদিভাই আপনাকে বুঝিয়ে বলছি। 9ম স্থান আমাদের ক্যারিয়ারের জায়গা, সেখানে শনি আর কেতু এক জায়গায় বসে রয়েছে, এটাকে শাপিত দোষ বলা হয়। এই শাপিত দোষটা কি করে, মানুষকে পেছন দিকে টানে, মানে একদম দোরগোড়ায় গিয়ে দেখবেন আটকে যাচ্ছে, 2 নম্বর 3 নম্বরের জন্য ক্লিক করতে হ্যাঁ, পারছে না। এইরকমই হচ্ছে। একদম, আপনি এই জায়গার প্রতিকার করান। ওর বাবার বাড়ি, মানে আপনার শ্বশুর বাড়ির সাথে আপনাদের সম্পর্ক কেমন? মানে আমার বাপের বাড়ি না, আপনার শ্বশুর বাড়ি। না, শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো, সব একসঙ্গেই আছি, বেশ, খুব ভালো। কারণ হচ্ছে যে ওর বাবার বাড়ির কোনো আত্মীয়ের জায়গা বা বাবার পৈতৃক বাস্তুভিটার জায়গায় একটা সমস্যা দেখতে পাচ্ছি, যেটাকে বাস্তু দোষ বলি আমরা, সেটাও কিন্তু ওর জীবনের নেগেটিভিটি নিয়ে আসছে। আপনাকে এই দুটো জায়গার রেমেডি করতে হবে, করাতে পারলে মেয়ে কিন্তু পিএইচডির দিকে যদি এগোয়, পিএইচডি যদি ও করে, সেটাই ওর জন্য বেস্ট হবে। ধন্যবাদ। সঙ্গে আমাদের হাতেও তো সময়টা কমে আসছে, আমি আপনাদেরকে একটু বলে দিই, আগামী 23 তারিখ আলিপুরদুয়ার, মানে এই সপ্তাহে কিন্তু আপনারা আলিপুরদুয়ার পেয়ে যাচ্ছেন। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, অর্থাৎ 23, 24 এবং 25 আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি। আর 27 তারিখ নাসিকে যারা চাইবেন প্রতিকার করাতে, কারণ নাসিক সবাই তো আমরা যেয়ে উঠতে পারি না, কিন্তু এটা মনে হয় আমাদের কৃপা, যে ঈশ্বরের কৃপা, যে সন্দীপকে আমরা পেয়েছি, এবং একদম শিবরাত্রি পার করেই তুমি যাচ্ছ, এবং সেখানে শিবের পুজো এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম শনির 7.5 থেকে শুরু করে, মাঙ্গলিক থেকে শুরু করে, বাস্তু থেকে শুরু করে, এভরিথিং যা যা আমাদের গ্রহগত সমস্যা রয়েছে মানুষের চার্টের মধ্যে থাকে, প্রত্যেকের প্রতিকার প্রতিবিধান হবে যারা আমার কাছে আসতে পারেন। যারা পারছেন না, চেম্বার পাবেন না, তারা অবশ্যই অনলাইনের জন্য যোগাযোগ করুন। একদম একদম। আজকে আর হাতে সময় নেই বললেই চলে, আপনাদেরকে জানিয়ে দিই অনুষ্ঠান দেখতে থাকুন, এবং ফোন নাম্বার 999332 আমি একটু বলে দিই 9932337820, 9851815653, 8900394947 এবং 8798
356920 এই একদম, নাম্বারে ফোন একদম, করতে একদম থাকুন। শেষ কথা একটা বলি যেতে হ্যাঁ। যেতে, সেটা হচ্ছে যে শনির 7.5 ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি একটা কথাই বললাম, যেটা হচ্ছে যে শনি কিন্তু কর্মফলদাতা। আপনার কর্ম সবসময় রাখার চেষ্টা করুন, অপরের জন্য ভাবুন, দেশের জন্য ভাবুন, দশের জন্য ভাবুন, দেখবেন শনি আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। যা আজকে করবেন তাই কিন্তু 7:30 সময় ফল ফল পাবেন, একদম অনেক তাই। ধন্যবাদ তোমাকে সন্দীপ, ধন্যবাদ Thank you. আপনাদের, নমস্কার। নমস্কার।